না, আমার যা বোঝার তা আমি বুঝতে পেরেছি। তোমার কোনো কথা আর আমি শুনতে চাই না। তুমি যে এমন কিছু করবে তা আমি ভাবতেই পারি নাই। আমার আগেই বোঝা উচিত ছিল যখন তুমি শুধু শুধু আনিকা দিদি ভাইকে দোষ দিচ্ছিলে। কিন্তু তুমি যে এত নিচে নামবে এটা ভাবিনি। শেষ পর্যন্ত নিজের আপন ছেলের জীবনে এমন চিনিমিনি খেললে। ছি বৌমা, ছি। তুমি বুঝতে পেরেছি এসবের পেছনে মূল হোতা এই মেয়ে। এই তোমার ব্রেন ওয়াশ করেছে। এই মেয়ের তো লজ্জা নেই। সেদিন তোকে বের করে দিয়েছিলাম, তাও আজ ছুটে এসেছিস আমার দিদিভাইয়ের পেছনে হাত ধুয়ে পড়ছিস না? তোকে আবার বের করছি, দাঁড়া। বলে তিনি এগিয়ে আসতে থাকেন। এমন সময় জিতি বলে ওঠে, খবরদার, আর এক পাও আগাবেন না। আগের বার আমি কিছু বলতে পারিনি, তবে এবার আমি সহ্য করব না। আমি আজ নিজের প্রতি কোনো অপমান মানব না, কারণ আমি কোনো অন্যায় করিনি। আমি এসেছি আরশাদ সাহেবকে বিপদ থেকে রক্ষা করতে, ওনার করা ঋণ শোধ করতে। এই আনিকা মেয়েটা ভালো না, উনি আরশাদ সাহেবের ক্ষতি করতে চান। আশিকুর চৌধুরী রেগে বলেন, তোমার তো সাহস মন্দ নয়। তুমি আমার মেয়ের নামে এসব বলছো? তুমি তো ওর নখেরও যোগ্য নও। আমি যা বলছি ঠিকই বলছি, আর এটা আমি প্রমাণও করে দিতে পারবো, আর এটা আমার চ্যালেঞ্জ। দিতির এন আত্মবিশ্বাস দেখে সবাই অবাক চোখে তাকিয়ে থাকে। গুলশানারা বেগম বলে, এই মেয়ের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এর বড় বড় কথা আমি বের করছি। বলে যেই না তিনি এগুতে যাবেন, এমন সময় তার পথ আটকে ধরে আরশাদ। গুলশানার বেগম অবাক স্বরে বলেন, তুমি আমায় আটকাচ্ছ কেন দাদু ভাই? আমার সামনে যেতে দাও। এই মেয়ের আজ আমি শেষ দেখে ছাড়বো। এই কোনো প্রমাণ ছাড়াই আমার আনিকা দিদিভাইয়ের নামে যা খুশি তাই বলছে। আরশাদ গম্ভীর স্বরে বলে, তুমি থামো দাদি, আমি এখন কিছু বলবো সবার উদ্দেশ্যে, সেটা সবাই মন দিয়ে শোনো। বলে আরশাদ এগিয়ে আসে ধৃতির দিকে। আরশাদ ধৃতির সামনাসামনি দাঁড়িয়ে বলে, খুব আত্মবিশ্বাস না তোমার? সবার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলে। বেশ, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আর তোমায় আগামী 24 ঘন্টার সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে যদি তুমি অনিকার বিরুদ্ধে যেই অভিযোগগুলো এনেছো তার প্রমাণ দিতে পারো, তাহলে আমি তোমার কথা বিশ্বাস করব, আর যদি না পারো তো? ধৃতি আত্মবিশ্বাসের সাথে বলে, পারবো। আমার পুরো কথা শেষ করতে দাও। তুমি আজ এখানে বধূ বেশে এসেছিলে, তাই না? যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে আমি তোমার এই সাজকে পূর্ণতা দেব। আমি এখানে উপস্থিত সবার সামনে কথা দিচ্ছি, যদি তুমি সত্যিই এটা প্রমাণ করতে পারো, তো আমি তোমাকেই বিয়ে করব। গুলশানার বেগম গর্জে উঠে বলেন, এই তুমি কি বলছো দাদু ভাই? ওই মেয়েটা তোমার নখেরও যোগ্য না, আর তুমি ওকে বিয়ে করতে চাও? দাদি, তুমি বোধহয় আমার পুরো কথাটা শুনোনি। আমি ওকে বিয়ে তখনই করব যখন ও নিজের সত্য প্রমাণ করতে সফল হবে, আর যদি ও সেটা না পারে, তাহলে আমি ওকে পুলিশে দেব। গুলশানার বেগম বলে ওঠেন, তাহলে ওকে এখনই পুলিশে দাও দাদু ভাই, এত সময় নষ্ট করার দরকার নেই। না, ও একটা সুযোগ চেয়েছে, তাই আমি ওকে সেই সুযোগটাই দেব। তবে একটাই সুযোগ দেব, আর সেটাই প্রথম ও শেষ সুযোগ। ধৃতি বলে, আমি অবশ্যই নিজেকে সত্য প্রমাণ করব, তবে আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমি আজ এখানে বধূ বেশে এসেছিলাম শুধুই আপনার মায়ের অনুরোধে, কিন্তু এই বিয়েটা করার আমার কোনো ইচ্ছেই ছিল না। আর সেই জন্যই আপনাকে সংকেত দিয়ে বুঝিয়েছিলাম যে আমি আনিকা নই, ধৃতি। আরশাদের তখন মনে পড়ে যায় কিভাবে কবুল বলার আগে ধৃতি তার ঘোমটার কিছু অংশ তুলে আরশাদকে দেখিয়েছিল, যাতে করে আরশাদ বুঝতে পারে যে সে আনিকা নয়, ধৃতি। আরশাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এসব কথা পরে বলা যাবে, আগে তুমি নিজেকে সত্য প্রমাণিত করো। এদিকে আশিকুর চৌধুরী বলেন, তার আগে বলো, আমার মেয়ে কোথায় আছে আর কেমন আছে? আমার মেয়ের কিছু হলে কিন্তু আমি তোমায় ছাড়বো না। মালিনী পাটোয়ারি বলে, আপনার মেয়ে একদম ঠিক আছে। আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে আপনার মেয়ের কাছে নিয়ে যাচ্ছি। আশিকুর চৌধুরী মালিনী পাটোয়ারির সাথে যায়। এদিকে আরশাদ গম্ভীর স্বরে ধৃতিকে বলে, তুমিও কাজে লেগে পড়ো, তোমার কাউন্টডাউন এখন থেকে শুরু হলো। ধৃতি আর মালিনী পাটোয়ারি একসাথে বসেছিলেন। মালিনী পাটোয়ারি ধৃতিকে বলেন,
এটা তুমি কি করলে ফুল? সবার সামনে চ্যালেঞ্জ তো দিলে যে নিজেকে সত্য প্রমাণিত করবে, কিন্তু সেটা কিভাবে? তোমার হাতে তো আর বেশি সময় নেই। আমি জানি না, কিন্তু সেই মুহূর্তে এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এটা করে অন্তত হাতে কিছুটা সময় পাওয়া গেছে, না হলে তো কিছুই করা যেত না। তুমি আরশাদকে সংকেত কেন দিতে গেলে? কারণ আমি কাউকে ঠকাতে চাই না, আর তার থেকে বড় কথা এই বিয়েটা করার আমার ইচ্ছে ছিল না। কেন? আমার ছেলেটা কি এতই খারাপ? তেমনটা নয়, আসলে আমি ওনার যোগ্য নই। মালিনী পাটোয়ারি ধীতির মাথায় হাত বুলিয়ে বলেন। কি সব বলছো? তোমার মতো এমন ফুলের মতো মেয়ে নাকি আমার ছেলের যোগ্য নও? তোমাদের তো পাশাপাশি রাজ্যটক লাগবে। আমি সেই ফুল, যেই ফুলে কলঙ্ক লেপ্টে আছে, যেই কলঙ্ক মোছার কোনো উপায় নেই। মানে? ধীতি নিজের তিক্ত অতীত মনে করে বলে। আমি পবিত্র ফুল নই আন্টি, এক অপবিত্র স্পর্শে যে আমি পুরোপুরি নষ্ট হয়ে গেছি। বলে সে কাঁদতে শুরু করে। মালিনী পাটোয়ারি কিছু বুঝে উঠতে পারেন না, তবে ধীতির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন। ধীতির চোখে জল দেখে মালিনী পাটোয়ারি আটকে ওঠেন। ধীতির কথা শুনে তিনি বুঝতে পারেন ধীতির অতীতে কোনো তিক্ত অতীত আছে। এছাড়া ধীতির জীবন সম্পর্কে খুব বেশি কিছু সে বলেনি, এজন্যই তার অতীত নিজেও জানার অনেক আগ্রহ মালিনী পাটোয়ারি। তাই তিনি আজ ধীতিকে তার অতীত সম্পর্কে জিজ্ঞেস করেই বসলেন। তিনি প্রশ্ন করলেন, জানি তুমি নিজের সম্পর্কে কিছু বলতে খুব একটা আগ্রহী নও, তবুও কেন জানি আমার তোমার সম্পর্কে জানার ভীষণ ইচ্ছা হয়। আমাকে একটু বলবে তোমার অতীতে কি ঘটেছিল? তোমাকে দেখে তো বেশ ভালো ঘরের মেয়েই মনে হয়, তাহলে তোমার আজ এই দশা কেন? ধীতি নিজের চোখের জল মুছে বলে, ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। আমার জীবন ছোটবেলা থেকেই যথেষ্ট ভালো ছিল। আমার বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম, তারা যথেষ্ট সচ্ছলতার সাথে আমায় বড় করে তুলেছে। তবে জীবনে প্রথম ধাক্কাটা তখন খাই যখন আমার বাবা মা এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে আমার ভাই আমার দায়িত্ব নেয়। ভাইয়ের কাছেও যথেষ্ট সচ্ছলতার মধ্যে বড় হয়েছি। ভাইয়া কখনোই বাবার অভাব বোধ করতে দেয়নি। এরপর ভাবি এলো, সে যেন আমার মায়ের অভাব পূরণ করলো। এরপর তো আমার পিচ্চু সোনা এলো, জীবন একেবারে সুন্দর হয়ে গেল। কিন্তু এরপর একদিন আমার জীবনে নেমে এলো চরম অভিশাপ। এক রাতেই পাল্টে গেল সবটা। বলে ডুকরে উঠল ধীতি। মালিনী পাটোয়ারি ধীতির মাথায় হাত বুলিয়ে বলে, কি এমন হয়েছিল যার কারণে তোমার জীবন এভাবে বদলে গেল? ধীতি চোখ বন্ধ করে অতীতের তিক্ত স্মৃতিগুলো মনে করে বলে, আরহাম শান্ত, ওই শয়তান লোকটা আমার জীবন নষ্ট করে দিয়েছিল। ধীতি এরপর তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বর্ণনা করে মালিনী পাটোয়ারির সামনে। সব শুনে মালিনী পাটোয়ারি হতবাক হয়ে যান। তার গায়ের লোম পুরোপুরি শিউরে ওঠে আরহামের এসব নিষ্ঠুরতার কথা শুনে। আরহাম যে এত নিচে নামতে পারে সেটা তার ধারণার বাইরে ছিল। ছেলেটা সেদিন যখন তার অতীতের দুঃখের কথা বলছিল, তখন তার জন্য যতটা খারাপ লাগা কাজ করছিল, আর যেন নিমিষে সব উধাও হয়ে গেল। ধীতির কথা শুনে মালিনী পাটোয়ারি একরাশ ঘৃণা নিয়ে বলেন, আরহাম যে এত জঘন্য একটা কাজ করতে পারে এটা আমি ভাবতেও পারিনি। শেষ পর্যন্ত কিনা তোমার ইচ্ছার বিরুদ্ধে। তুমি ওর নামে কেস করনি কেন? ধীতি বলে, আমরা মধ্যবিত্ত, আমাদের কাছে সম্মানটাই সব। আমি চাইনি এইসব কথা জানাজানি হয়ে আমার ভাই ভাবির জীবনে এর কালো ছায়া পড়ুক। আমার জীবন তো নষ্টই হয়ে গেছে, তাই আমি নতুন করে নিজের ভাই ভাবির জীবন নষ্ট করতে চাইনি। তাই তো রাতের আধারে নিজের অতীতের শেকড় ছেড়ে এখানে আশ্রয় নিয়েছি। কিন্তু তাতেও ফল পেলাম কই? সেই তো আরহাম শান্তর সাথে আবারও আমার দেখা হয়ে গেল ভাগ্যের ফেরে। এখন আমার নিয়তি হয়ে দাঁড়িয়েছে এই জঘন্য লোকটা। মালিনী পাটোয়ারি কিছু একটা মনে করে বলেন, আরহাম কি তোমাকে ওই ঘটনার পর আরো কোনোভাবে বিরক্ত করার চেষ্টা করছে? ধীতি বলে, না, করেননি। উনি আমাকে দেখে অচেনা মানুষের মতোই বিহেভ করেছেন। আসলে উনি তো প্রতিদিনের নিত্য নতুন মেয়ের সাথে, তাই হয়তো আর আলাদা করে আমার কথা মনে রাখেননি। মালিনী পাটোয়ারি ধীতিকে সাহস দিয়ে বলেন, তুমি শক্ত হও ফুল, তুমি পবিত্র ফুল। ওই পাপিষ্ট আরহাম শান্তর ছোঁয়া তোমার পবিত্রতা নষ্ট করতে পারবে না বলেই আমার বিশ্বাস।
ধীতির খুব ভালো লাগে মালিনী পাটোয়ারির মুখ থেকে এই কথা শুনে। সে তো ভেবেছিল এসব শুনে মালিনী পাটোয়ারি ধীতির প্রতি ভীষণ খারাপ ব্যবহার করবে, তাকে নিজ ভাববে। কিন্তু মালিনী পাটোয়ারি যেভাবে তার পাশে দাঁড়ালো তাতে মনে আনন্দের ঢেউ খেলে গেল। মনে হচ্ছে বুকের মধ্যে থেকে বড় একটা পাথর সরে গেল। এরই মধ্যে হঠাৎ করে মালিনী পাটোয়ারি খেয়াল করেন তার ফোনে শব্দ করে উঠল। মালিনী পাটোয়ারি ফোনটা হাতে নিতে অবাক হয়ে যান। তার ফোনে অজানা একটা নাম্বার থেকে কল এসেছে। মালিনী পাটোয়ারি সেই কলটা রিসিভ করতে কেউ একজন বলে ওঠে, যদি আনিকাকে হাতে নাতে ধরতে চান তো এখনই আপনাদের বাসার পেছনে যে গুদাম ঘরটা আছে সেখানে চলে আসুন, সাথে নিজের ফ্যামিলির সবাইকেও নিয়ে আসুন। এখানে আসলেই অনিকার সত্য প্রকাশিত হবে। মালিনী পাটোয়ারি অবাক স্বরে বলেন, কিন্তু আপনি কে? কিন্তু বিপরীত দিক থেকে কোনো রেসপন্স আসে না। মালিনী পাটোয়ারি হ্যালো হ্যালো করতে থাকেন, কিন্তু ফোনটি কেটে যায়। ধীতি জিজ্ঞেস করে, কে কল দিয়েছিল? জানি না, কিন্তু যেই দিয়েছে সে বলল সবাইকে নিয়ে গুদাম ঘরে যেতে। ওখানে গেলে নাকি আনিকাকে হাতে নাতে ধরতে পারবো। কিন্তু এটা কি কোনো স্পাম কল হতে পারে? ধীতি বলে, এইসব পরে ভাবা যাবে, আগে সবাইকে নিয়ে গুদাম ঘরে চলুন। এমনও তো হতে পারে যে ব্যাপারটা সত্য। ঠিক বলেছ তুমি, চলো আমরা সবাই মিলে গুদাম ঘরে যাই। বলে মালিনী পাটোয়ারি ধীতিকে নিয়ে নিচে নামেন। নিচে তখন গুলশানার বেগম আর আশিকুর চৌধুরী একে অপরের সাথে কথা বলছিলেন। মালিনী পাটোয়ারি এসে বলেন, আপনারা সবাই গুদাম ঘরে চলুন। গুলশানার বেগম তিক্ততা সুরে বলেন, কেন গুদাম ঘরে যাবো কেন? ধীতি বলে, যদি আজ সত্যটা জানতে চান তো এক্ষুনি গুদাম ঘরে চলে আসুন। কোন সত্যির কথা বলছো তুমি? বাড়ির ভেতর প্রবেশ করতে করতে বলে আরশাদ। ধীতি বলে, সেটা তো গুদাম ঘরে গেলেই বুঝতে পারবেন। কিন্তু আপনি কোথা থেকে এলেন? আপনার পায়ে কাদা কেন? সেই কৈফিয়ত কি তোমায় দেব? গর্জে উঠে বলে আরশাদ। ধীতি কোনো প্রতিক্রিয়া দেখায় না। এর মধ্যে মালিনী পাটোয়ারি তারা দিতেই সবাই গুদাম ঘরের দিকে যায়। গুদাম ঘরে পৌঁছে যেতেই সবাই হতবাক হয়ে যায়, কারণ সেখানে আনিকা একটা হুডি পরিহিত পুরুষকে জড়িয়ে ধরে বলছিল, আমি তোমাকে ভালোবাসি আরহাম, তাই আমার পক্ষে এই আরশাদকে বিয়ে করা সম্ভব নয়। তুমি প্লিজ কিছু একটা করে এই বিয়েটা আটকে দাও। ভালো হয়েছে সেদিন বিয়েটা হয়নি। আমার তো এমনিতেও বিয়েটা করার কোনো ইচ্ছে ছিল না। আমার না হয় অন্য কোনোভাবে আরশাদের ক্ষতি করব। তুমি প্লিজ আমাকে ওই আরশাদকে বিয়ে করতে বাধ্য করিও না। গুলশানার বেগম এসব শুনে চরম পর্যায়ে অবাক হন। শুধু তিনি নন, সেখানে উপস্থিত আশিকুর চৌধুরীও অবাক হয়। তবে বাকি সবার মুখশ্রী স্বাভাবিক, বিশেষ করে ধীতি, যেটা খেয়াল করে আরশাদের পত্রিকা অত্যন্ত অবিশ্বাস্য। এত বড় একটা সত্য সামনে আসার পরও সে একদম শান্ত হয়ে আছে। এদিকে মালিনী পাটোয়ারি চিৎকার করে বলেন, আমার সব সত্য ধরা পড়ে গেছে আনিকা। এই কথা শুনে আনিকা হুডি পরিহিত লোকটার থেকে দূরে সরে আসে। আমতা আমতা করে বলে, আপনারা এখানে? এমন সময় আরশাদ হেসে ওঠে, সাথে ওই হুডি পরার লোকটাও। আনিকা তার দিকে তাকিয়ে বলে, তুমি হাসছো কেন আরহাম? সাথে সাথে লোকটা নিজের হুডি খুলে, যা দেখে আনিকা অবাক হয়ে 2 পা পিছিয়ে যায়। কারণ এই লোকটা আরহাম শান্ত নয়, অন্য কেউ। লোকটা নিজের মুখ দেখিয়ে বলে, আমি আরহাম, শান্ত নই। আমি কুদ্দুস মিয়া। আরশাদ স্যার আমাকে ভাড়া করেছিলেন আপনার সত্যিটা সবার সামনে আনতে। আনিকা হতবাক চোখে তাকিয়েছিল ছদ্মবেশী লোকটার দিকে। এই লোকটাকে সে আরহাম ভেবে ভুল করেছিল, যার ফলে তার সত্যটা আজ সবার সামনে এসে গেল। মালিনী পাটোয়ারি বলে উঠলেন, দেখলেন তো সবাই, আমি বা ধৃতি কেউ ভুল বলছিলাম না। এই আনিকা আসলেই একটা প্রতারক। ও আমার ছেলে আরশাদের ক্ষতি করতে চাইছিল। মিস্টার আশিকুর চৌধুরী, দেখুন আপনার গুণধর মেয়ের কাহিনী। খুব তো বলেছিলেন আমরা আপনার মেয়েকে শুধু শুধু ফাঁসাচ্ছি, এবার কি বলবেন? আর আম্মা, আপনিও তো এই মেয়েকে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন, এবার বলুন কিছু। গুলশানার বেগম ক্ষেপে ওঠে বলেন, এসবের মানে কি আনিকা? আমি তোকে কতটা বিশ্বাস করেছিলাম। তুমি তো বলেছো তুমি আমার দাদুভাইকে ভালোবাসো, তাহলে কি সেসব কিছু শুধু মিথ্যে নাটক ছিল? তুমি কিভাবে পারলে এভাবে আমাকে ঠকাতে?
আনিকা এবার বেশ রেগে গেল। সেও রাগান্বিত স্বরে বলল, হ্যাঁ, ঠকিয়েছি আপনাদের। যা করেছি একদম ঠিক করেছি। কি করবেন আপনারা? যা করার করুন, আমার কিচ্ছু যায় আসে না। আমি এমনিতেও আপনার নাতিকে বিয়ে করতাম না। ওকে বিয়ে করার কোনো ইচ্ছেও আমার নেই। আমি তো শুধুমাত্র আরহাম শান্তর কথাই এই বিয়েটা করতে রাজি হয়েছিলাম। গুলশানার বেগম এগিয়ে গিয়ে আনিকাকে চড় মারতে মারতে বলেন, ডাইনি মেয়ে কোথাকার, আমার দাদু ভাইয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, তোকে আমি ছাড়বো না। বলে এবার তিনিও নিজেও লাঠিটা দিয়ে আনিকাকে আঘাত করতে থাকেন। আনিকাও কম যায় না। সেও গুলশানা বেগমের মাথার চুল টেনে ধরে বলে, এই বুড়ি, ছাড়ো আমায়, নাহলে তোমার সব পাকা চুল ছিঁড়ে ফেলবো। গুলশানার বেগম এবার নিজের পায়ে চটি খুলে আনিকাকে মারতে মারতে বলেন, বজ্জাত মেয়ে, আমাকে বুড়ি বলা, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। বলে তিনি আনিকাকে জোরে জোরে প্রহার করতে থাকেন। এভাবে দুজনের মধ্যে চুলোচুলি হতে থাকে, যা দেখে উপস্থিত বাকি সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। এক পর্যায়ে আশিকুর চৌধুরী ছুটে গিয়েছিলেন গুলশানা বেগমের হাত থেকে নিজের মেয়েকে ছুটিয়ে নিয়ে বলেন, ছাড়ুন আমার মেয়েকে। ছোটবেলা থেকে আমি ওকে অনেক আদরে মানুষ করেছি, কখনো ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেইনি। আর আপনার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে এভাবে আঘাত করছেন। গুলশানার বেগম বলেন, আপনার মেয়ের এসব কুকীর্তি জানার পরও আপনি কোন মুখে এসব বলছেন? আমার মেয়ে যা করেছে ঠিক করেছে। এমনিতেও আমার এই বিয়েটাতে কোনো মত ছিল না, শুধুমাত্র নিজের মেয়ের কথায় এই বিয়েতে রাজি হয়েছিলাম। না হলে তো আমার মেয়ে যখন বলেছে সে আরশাদকে নয় আরহামকে বিয়ে করবে, তখন না হয় আমি আরহামের সাথেই ওর বিয়ে দেব। এমনিতেও আপনাদের ফ্যামিলির যা স্ট্যাটাস, তাতে আরহাম আর আরশাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই না হয় আমি আরশাদের সাথে ওর বিয়ে না দিয়ে আরহামের সাথেই দিলাম। মালিনী পাটোয়ারি এবার এগিয়ে এসে বলেন, সে আপনি আপনার মেয়ে বিয়ে যেখানে খুশি দিন না কেন, আমার তাতে কিছু যায় আসে না। এখন ভালোই ভালোই আপনার গুণধর মেয়েকে নিয়ে আমাদের বাড়ি থেকে বিদায় হন। এমন সময় আরশাদ এগিয়ে এসে বলে, এভাবে বিদায় নিলে তো হবে না। অনিকা যেভাবে আমার আর আমার পুরো ফ্যামিলির সাথে প্রতারণা করেছে, তার ফলও তো পেতে হবে। আমিও ওর বিরুদ্ধে জালিয়াতির মামলা করব। আশিকুর চৌধুরী তেতে উঠে বলেন, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে পুলিশে দেওয়ার ভয় দেখাও? ওরকম 10-12টা পুলিশকে আমি পকেটে নিয়ে ঘুরি। ওসব পুলিশ আমার মেয়ের একটা চুলও বাঁকা করতে পারবে না। আরশাদ একটা রহস্যমূলক হাসি হেসে বলে, চুল বাঁকা করবে না, চুল ছিঁড়বে, সেটা তো পরে দেখা যাবে। আশিকুর চৌধুরী চূড়ান্ত অপমান বোধ করে আনিকাকে সাথে নিয়ে চলে যান। আনিকা যেতে যেতে ফুঁসতে ফুঁসতে বলে, তোমাদের কাউকে আমি ছাড়বো না, সবারকেই শেষ করে ছাড়বো আমি। আনিকা চৌধুরীর পাওয়ার সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই। তোমাদের সবার জীবন হেল করে রেখে দেব। তবে তার এসব হুমকিতে কেউ বিন্দুমাত্র দাম দেয় না। আনিকা চলে যাবার পর গুলশানারা বেগম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, যাক বাবা, আপদ বিদায় হলো। ভাগ্যিস এই দুরন্ত মেয়ের সাথে আমার দাদু ভাইয়ের বিয়েটা হয়নি, না হলে কি অঘটনা ঘটে যেত। মালিনী পাটোয়ারি টিটকারি করে বলেন, আপনি তো খুব আনিকা দিদিভাই করে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। এখন দেখলেন তো আপনার আনিকা দিদিভাই এর কাণ্ডকীর্তি। আশা করি এরপর থেকে লোক চিনতে ভুল করবেন না। মিছিমিছি আমাকে আর ধৃতিকে তো কম কথা শোনালেন না। গুলশানার বেগম আমতা আমতা করে বলেন, ওসব একটু একটু ভুল মানুষ হয়েই যায়। তাছাড়া তোমাদের হাতে তো কোনো শক্তপোক্ত প্রমাণ ছিল না, যার জন্য সেসব বিশ্বাস করব। তবুও আনিকাকে এভাবে অন্ধবিশ্বাস করা আপনার ঠিক হয়নি। নিজেই এই ভুলটা অন্তত স্বীকার করুন। গুলশানার বেগম তবু দমার পাত্রী নন, নিজের ভুল কিছুতেই স্বীকার করবেন না। তাই তো তিনি বলেন, হয়েছে, আর এত বলতে হবে না। তো আনিকাকে বিশ্বাস না করার একটি কারণ দেখাও। না ছিল এর বিরুদ্ধে তোমাদের কাছে কোনো শক্তপোক্ত প্রমাণ, আর না এমন কিছু যাতে ওকে সন্দেহ করব। উল্টো ওর নিজের পক্ষে প্রমাণ ছিল। মালিনী পাটোয়ারি বুঝে যান তার শাশুড়ি কিছুতেই তার ভুল স্বীকার করবে না। তাই তো কথা ঘুরিয়ে আরশাদকে জিজ্ঞেস করেন, আরশাদ, এসব কি?
যা ঘটলো তার পেছনে কি তোর হাত আছে? আমার স্পষ্ট মনে আছে আমরা যে কল করছিল তার গলাটা অনেকটাই তোর মতো। তাহলে কি? আরশাদ গাম্ভীর্যের সাথে বলে, তুমি ঠিকই ধরেছ আম্মু, আমি প্ল্যান করে এসব করেছি। কিন্তু কিভাবে? তোর তো আনিকার ওপরে কোনো সন্দেহ ছিল না। আগে হয়তো ছিল না, কিন্তু গতকাল যেভাবে ধৃতি আমাদের বিয়ের আসরে এসে এতটা আত্মবিশ্বাসের সাথে বলল অনিকার ব্যাপারে, তখন ওর আত্মবিশ্বাস দেখে আমার মনে হয়েছিল ওই সঠিক। যদিও আমি ওকে নিজেকে প্রমাণ করার 24 ঘন্টা সময় দিয়েছিলাম, তবে যেহেতু এখানে মূল সমস্যাটা আমারই, কারণ ধৃতির কথা সত্য হলে বিপদ আমারই, তাই আমি নিজেও অনিকার ব্যাপারে খোঁজ লাগাই। এতে ওর বিরুদ্ধে কিছু সন্দেহের জিনিস পাই। তাই তো আমি ওকে যাচাই করার জন্য আমার কোম্পানির এক এমপ্লয়ি কুদ্দুস মিয়াকে ভাড়া করি। ও বেশ ভালো ছদ্মবেশ নিতে পারে। তাছাড়া ওর আরেকটা গুণ হলো সবার গলা নকল করতে পারে, আর সেই গুণকে কাজে লাগিয়েই তো ও আহরাম শান্তর গলা নকল করে আনিকাকে ফাঁদে ফেলেছে। আমি ওকে একটা রেকর্ডারে শান্তর গলা শুনিয়েছিলাম, ও এরপর সেটা নকল করেছে। মালিনী পাটোয়ারি বলে, বাহ, তুই তো খুব সুন্দর প্ল্যান করেছিস। কুদ্দুস মিয়াও তো দেখি লাজবাব। কুদ্দুস লাজুক হেসে বলে, কি যে বলেন না। এসবের মধ্যে হঠাৎ করে ধৃতি বলে ওঠে, সব সত্যি যখন সামনে চলে এসেছে তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক ছিলাম। আমার উদ্দেশ্য অসৎ ছিল না। আমি শুধু আরশাদ সাহেব আমার যে উপকার করেছিলেন তার প্রতিদান দিতে চেয়েছিলাম। যাই হোক, এখন যখন সব সত্য সামনে এসেই গেছে তখন আমি এখান থেকে চলে যাচ্ছি। নিজের রাস্তা আমি নিজেই খুঁজে নেব। মালিনী পাটোয়ারি উদ্বিগ্ন হয়ে বলেন, কোথায় যাবে তুমি ফুল? নিজের রাস্তা আমি নিজেই খুঁজে নেব। বলে যেই না ধৃতি চলে যেতে নেবে, এমন সময় আরশাদ তার হাত আটকে বলে, দাঁড়াও, কোথাও যাওয়া হবে না। তোমার শর্তের কথা নিশ্চয়ই মনে আছে। আরশাদ যখন ধৃতিকে তার সত্যের কথা মনে করিয়ে দেয় তখন ধৃতি বলে, জি, আমার মনে আছে যে আপনি বলেছিলেন আনিকার সত্যটা প্রমাণিত হলে আপনি আমায় বিয়ে করবেন। হয়তোবা আপনি এই বিষয়টা নিয়েই কথা বলছেন, তবে আমায় মাফ করবেন, আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়। ধৃতির মুখ থেকে এহেন কথা শোনার আশা যেন কেউই করেনি। গুলশানার বেগম তো সাথে সাথে তেতে উঠে বললেন, এই মেয়ে, তোমার সাহস তো কম না। আমার দাদু ভাইকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। তোমার তো কোনো যোগ্যতা নেই আমার দাদু ভাইয়ের বউ হওয়ার, তাই এমনিতেই আমি এই বিয়েতে হতে দিতাম না। কিন্তু তুমি কোন সাহস আমার দাদু ভাইকে মুখের উপর না করে দিলে? ধৃতি আলতো এসে বলে, নই, আমি জানি আমি কোনো দিক দিয়ে আপনার নাতির যোগ্য নই, আর সেজন্যই আমি এই বিয়েটা করতে চাইছি না। আপনার নাতির পাশে মানাবে এমন যোগ্য মেয়ে খুঁজেই আপনি আপনার নাতির বিয়ে দিয়েন, এটাই আমার প্রত্যাশা। আমি আপনাদের কারো জীবনে আর বোঝা হয়ে থাকতে ইচ্ছুক নই। এখন আমি আমার নিজের পথ নিজেই খুঁজে নিতে চাই। ধৃতির মুখে এহেন কথা শুনে সবাই চমকে ওঠে। হয়তোবা ধৃতিকে একটু বেশি অসহায় ভেবে নিয়ে তার সম্পর্কে তাদের মনে ধারণা তৈরি হয়েছিল যে ধৃতির কাছে এই বিয়ের প্রস্তাবটা বড্ড লোভনীয় হবে। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন প্রমাণিত হলো। ধৃতি আরশাদের প্রস্তাব মুখের উপর না করে দিয়ে মালিনী পাটোয়ারির সামনে এসে বলল, আপনি ভালো থাকবেন আন্টি। আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। আপনার স্নেহ পেয়ে মাতৃস্নেহের অভাব অনেকটাই দূর হয়েছিল। আপনার কথা আমার সব সময় মনে থাকবে। নিজের খেয়াল রাখবেন। মালিনী পাটোয়ারি জল টলমলে চোখে বলে, এভাবে কেন চলে যাচ্ছে ফুল? আরশাদের প্রস্তাবটা মেনে নাও না। আমার সব সত্যটা জানার পরেও আপনি এই কথা বলছেন? ফুল, আমি কি বলছি তুমি সব সময় পবিত্র, এই কথা মাথায় রাখবে। গুলশানার বেগম তাদের কথা শুনে বলেন, দুজনের মধ্যে কিসের এত গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছে শুনি? আর এই মেয়ে, তোমার কোনো সত্যের কথা বলছো? কি লুকাতে চাইছো আমাদের কাছে? ধৃতি কিছু বলতে যাবে তার আগে মালিনী পাটোয়ারি বলেন, তেমন কিছু না আম্মা, আসলে ধৃতি সহায় সম্বলহীন এক অনাথ মেয়ের জন্য নিজেকে এই বাড়িতে যোগ্য মনে করছে না। আপনার ধারণাও তো অনেকটা তেমনই।
এজন্যই তো অতীতের নিজের ছেলের পছন্দের মেয়ে নয়নাকে এই বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারেননি। গুলশানের বেগম এবার গর্জে উঠে বলেন, খবরদার বৌমা, আমার সামনে এইসব টিপ্পনি কেটে কথা বলবে না। এই আরশাদ এ পর্যায়ে ভীষণ রেগে ওঠে। তোমাদের এসব ফ্যামিলি ড্রামা বন্ধ করো তো। ধৃতি, তুমি হয়তো জানো না, আমি এক কথার মানুষ। আমি যখন বলেছি আমি তোমাকে বিয়েটা করব, তার মানে করবই। যদি আমার মত না থাকে তাহলেও করবেন? অমত জানানোর কারণ যদি এটা হয় যে তুমি আমার যোগ্য নও, তাহলে এটাকে আমি অমত হিসাবে ধরব না। যদি আমার প্রতি তোমার কোনো অভিযোগ থাকে তাহলে ট্রাস্ট মি, আমি আর এই বিয়েটা করতে চাইব না। কিন্তু কারণ যদি হয় তোমার হীনমন্যতা বোধ করা, তাহলে এই বিয়েটা হবেই। ধৃতি এহেন পরিস্থিতিতে কি বলবে বুঝতে পারে না। আরশাদ বলে, আমি তোমাকে বাবার জন্য সময় দিচ্ছি, ভেবে নিজের প্রপার সিদ্ধান্ত জানাও। যদি আমাকে বিয়ে না করার অন্য কোনো কারণ থাকে তো জানাও, কারণ তুমি যেই কারণটা ভাবছো সেটা অন্তত আমার কাছে কোনো ম্যাটার করে না। সেই কারণে এটা আমার উপর প্রভাব ফেলবে না। এমন সময় গুলশানের বেগম বলে ওঠেন, আর এ বিষয়ে তোমার থেকে আমি অন্তত আর কিছু শুনতে চাই না দাদি। তুমি বাবাকে যেভাবে লুবের পথে পরিচালনা করেছিলে সেটা অন্তত আমার সাথে পারবে না। আর আমি ওয়ার্ন করছি, সেটা করার চেষ্টাও করো না, না হলে ফল ভালো হবে না। আর ধৃতি, তুমি সময় নেও বাবার জন্য। বলে আরশাদ গম্ভীর মুখশ্রী করে বিদায় নেয়। আরশাদ চলে যেতে ধৃতি ভাবনার গভীরে ডুবে যায়। এহেন জটিল পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিয়ে সে নানান ভেবেও কোনো উপায় পায় না। আরাম শান্ত বসে আছে নিজের বাড়ির আলসান কক্ষে। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলো আরামের মাথা গরম হয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে তার একের পর এক পরিকল্পনা সব ব্যর্থ হচ্ছে। আরশাদকে কুপকাত করার জন্য সে যেই সব পরিকল্পনা করেছিল তার কোনোটাই সফল হয়নি, চূড়ান্ত রূপে ব্যর্থ হয়েছে। আনিকা ধরা পড়ে গেছে, আর ধরা পড়ার পর থেকে আরামকে বিয়ে করার ভূত মাথায় চেপেছে তার। আজ তো আবার নিজের বাবাকে নিয়েও হাজির হয়েছিল, যে জিনিসটা আরামকে চূড়ান্ত মাত্রায় বিরক্ত করেছে। কেননা সে তো আনিকাকে শুধু একটা টোপ হিসাবে ব্যবহার করতে চেয়েছিল আরশাদের ক্ষতি করার জন্য, কিন্তু তার সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আরাম তাই প্রচণ্ড রেগে আজ আনিকা ও তার বাবাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তবে আনিকা এতটাই বেহেয়া যে এত কিছুর পরও বলেছে সে যে কোনো মূল্যে আরামকে নিজের করে ছাড়বে। আরাম আনিকার এই বোকামির কথা ভেবে কিঞ্চিত হেসে বলে, আমার জীবনে নারীরা আসে সাময়িক সুখ হয়ে, যারা আমার কাছে টিস্যুর সমতুল্য। প্রয়োজন শেষ তো খোদা হাফেজ। তেমনি তোমাকেও জীবন থেকে দূর করে দেব। কিন্তু এখন আমায় ওই আরশাদের ক্ষতি করার জন্য নতুন টোপ খুঁজতে হবে। ও জীবনে সেই সব কিছু পেয়েছে যা থেকে আমি বঞ্চিত হয়েছি। তাই ওকে আমি কিছুতেই সুখী হতে দেব না, পুরোপুরি ধ্বংস করে দেব ওর জীবন। আরামের এই ভাবনার মাঝে হঠাৎ করে তার সেক্রেটারি অ্যালেক্স হঠাৎ এসে বলে, বস, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কে? অ্যালেক্স কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় আশরাফ পাটোয়ারি। তিনি এসেই বলেন, আমি। আরাম তো আশরাফ পাটোয়ারিকে দেখে ভীষণ রেগে গিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? ভীষণ ক্রোধ নিয়ে বলে। আশরাফ পাটোয়ারি নত মস্তকে বলেন, আমি জানি আমি যা করেছি তাতে আমার উপর তোমার রেগে থাকাই স্বাভাবিক, কিন্তু আমি তো তোমার বাবা, তোমার ভালো মন্দ চাইবো না? তো এখন আপনি কি চান সেটাই বলুন। আমি তোমার কাছে আশ্রয় চাই। আশ্রয়? তুমি তো জানোই, তোমাকে ছেলে বলে স্বীকার করে নেবার পর আমার আম্মা আর আরশাদ মিলে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কয়দিন আমি নিজের এই বন্ধুর বাড়িতে ছিলাম, কিন্তু এইভাবে আর কতদিন? তাই তো আজ চলে এলাম তোমার কাছে। কিন্তু আপনাকে আশ্রয় দিয়ে আমার লাভ কি? আমি তোমাদের উদ্দেশ্য সম্পর্কে অবগত। তোমার আমার দুজনের জীবন লক্ষ্য এক।
তুমি নিশ্চয়ই এটা স্বীকার করবে যে আমি জেলেই হইলাম কেন সবসময় তোমার ভালোই চেয়েছি। এটা ঠিক যে তুমি আর আরশাদ দুজনেই আমার ঐশ্বর্যজাতা সন্তান, কিন্তু আমার তো আর আরশাদের প্রতি কোনো টান নেই। ছোটবেলা থেকে আমি তোমার নিজের চোখের সামনে নিজের হাতে বড় করে তুলেছি, তাই আমি তোমারই সফলতা চাই। আমি চাই পাটোরিয়া এন্টারপ্রাইজ তোমার হাতে আসুক, আর চাই আরশাদের পতন। এই জন্য যা করার দরকার আমি তাই করব। তাই তা আপনার কি ক্ষমতা আছে শুনি? আমাকে একবার সুযোগ দিয়ে দেখো, তারপর আমার ক্ষমতা কি দেখিয়ে দেব। আরামের ঠোঁটে এক অদ্ভুত হাসি দেখা যায়। সে বলে, বেশ, দিলাম সুযোগ, এবার নিজেকে প্রমাণ করে দেখান। ধন্যবাদ, দেখিও তুমি, এর জন্য পস্তাবে না। আরাম শান্ত মনে বলে, খেলা তাহলে আবার নতুনভাবে শুরু হয়ে গেল। আশা দ্রুতির চূড়ান্ত সিদ্ধান্ত শোনার জন্য দ্রুতির সামনে এসে হাজির হয়েছে। দ্রুতি একদম মুখোমুখি দাঁড়িয়ে সে বলল, তোমাকে দেয়া সময় তো শেষ, তো এখন তোমার সিদ্ধান্ত কি জানাও আমায়। দ্রুতি বলে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আশা জানতো দ্রুতি উত্তর এমন কিছুই হবে, তাই সে একটা দীর্ঘশ্বাস ফেলে। ধৃতির চোখে চোখ রেখে জানতে চায়, আমাকে এভাবে বারবার প্রত্যাখ্যান করার কারণটা কি জানতে পারি? আশাদের এই প্রশ্নের উত্তরে ধৃতি বলে, কারণ আমি আপনার যোগ্য নই। আমি একজন। ধৃতি নিজের বলা শেষ করতে পারে না, তার আগে মালিনী পাটোয়ারি এসে বলে, আমি বলছি সবটা। ফুল, তোমার এত স্ট্রেস নিতে হবে না, তুমি নিজের রুমে যাও। ধৃতির চোখের অশ্রু লেপন করে নিজের জন্য বদ্ধ স্টার রুমটার দিকে পা বাড়ে। সে চলে যেতে আশাদ মালিনী পাটোয়ারিকে জিজ্ঞেস করে, কি কারণে ধৃতি এমন করছে সেটা কি তুমি জানো আম্মু? জানলে আমায় সেটা জানাও। মালিনী পাটোয়ারি বলেন, আমাদের জীবনে মাঝে মাঝে কিছু ধোঁয়াশা থাকে যেটা অনেক বড় ক্ষতির সৃষ্টি করে। সেই ক্ষততে আঘাত না দেয়াই ভালো, আর সেজন্যই সেই ধোঁয়াশা থেকে দূরে থাকাই শ্রেয়। মানে? আমি তোমাকে বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকুই জানাবো যে ফুলের অতীত ভীষণ কষ্টের। অনেক ভয়াবহ যন্ত্রণা লুকিয়ে আছে ওই মেয়েটার মাঝে। ফুলের মতো নিষ্পাপ মেয়েটা, অথচ তার জীবনটা। যাই হোক, তুমি কি সবটা জানার পরও ফুলকে আপন করে নেবে? আশাদ একদম পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে, ধৃতির অতীত কি সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার কাছে ওর বর্তমান যেমনটা আছে সেটাই ম্যাটার করে। এই ধৃতিকে নিয়েই আমি একটা সুন্দর জীবনযাপন করতে চাই। মালিনী পাটোয়ারি আশাদের কথায় ভরসা খুঁজে পান। মনে মনে বলেন, আমার আরশাদি তোমার জন্য সেরা ছেলে ফুল। আমি ওর যে পরীক্ষা নিতে চেয়েছিলাম ও সেই পরীক্ষায় জিতে গেছে। এখন আমার মনে আর কোনো সংকোচ নেই এই বিয়েটা নিয়ে। এখন শুধু তোমাকে রাজি করতে পারলেই হলো। মালিনী পাটোয়ারি তখন থেকে ধৃতিকে বুঝিয়ে যাচ্ছেন যাতে করে ধৃতি আরশাদকে বিয়ে করতে রাজি হয়ে যায়, কিন্তু ধৃতি কিছুতেই এ বিয়েতে রাজি হতে পারছে না, যার পেছনে অবশ্য কারণও যথেষ্ট আছে যুক্তিপূর্ণ। প্রথমত, এই বিয়েটা নিয়ে সে নিশ্চিত হতে পারছে না, কারণ আরশাদের সাথে তার তেমন বনিবনা নেই। দ্বিতীয়ত, নিজের ভয়াবহ অতীত। মালিনী পাটোয়ারি যত যাই বলুক না কেন, ধৃতি তার অতীতকে লুকিয়ে রেখে এ বিয়েটা করতে পারবে না, তাই সে স্পষ্ট বলে দিল, যদি এই বিয়েটা করতেই হয় তাহলে আরশাদ সাহেবকে সমস্ত সত্যটা জানাতে হবে। উনি যদি আমার অতীত জেনেও এই বিয়েতে রাজি হন তাহলেই কেবল আমি বিয়েটা করব, না হলে নয়। মালিনী পাটোয়ারির ধূর্তির মুখে এই কথা শুনে ভীষণ খুশি মনে বলেন, আরশাদকে আমি সবটা বলেছি। ও নিজের মুখেই বলেছে যে তোমার অতীত ওর কাছে ম্যাটার করে না। ও তোমাকে নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে চায়। মালিনী পাটোয়ারির কথা কেন যেন ধৃতির শতভাগ বিশ্বাস হয় না। সে কিছুটা দ্বিধা নিয়ে বলে ওঠে, আপনি ঠিক বলছেন তো? আরশাদ সাহেব সবটা জেনেই এই কথা বলেছেন? আমাকে যে আরহাম শান্ত। মালিনী পাটোয়ারি বলেন, ওকে আমি সবটাই বলেছি। যদিও এটা ছিল সম্পূর্ণ সত্য, মালিনী পাটোয়ারি শুধু আরশাদকে ধৃতির অন্ধকার অতীত সম্পর্কে কিছুটা আভাস দিয়েছেন, কিন্তু সম্পূর্ণ ঘটনাটা খুলে বলেনি। তবে তিনি ধরে নিয়েছেন যেহেতু আরশাদ বলেছে তার কাছে ধৃতির অতীত কোনো ম্যাটার করে না, তাই এটা নিয়ে পরে আর কোনো সমস্যা হবে না। এজন্যই ধৃতিকে আশ্বস্ত করার জন্য তিনি বলেন যে
আরশাদ সব জেনে বিয়েতে মত দিয়েছে। এদিকে ধৃতি মালিনী পাটোয়ারির আত্মবিশ্বাস এবং তার খুশি মুখ দেখে ভাবে মালিনী পাটোয়ারি সত্যই বলেছে। তবু তার মনে কেন জানি দ্বন্দ্ব কাজ করছিল। মালিনী পাটোয়ারি এটা বুঝতে পেরে বলেন, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না ফুল? ধৃতি জবাবে বলে, না না, এমনটা মোটেই না। কিন্তু কি বলুন তো, ঘরপোড়া গরু তো, তাই সিঁদুরের মেঘ দেখলেই মনটা কু ডাকে। যদি আরশাদ অতীতের সবটা জেনেও তোমায় বিয়ে করতে চায় তাহলে নিশ্চয়ই তোমার আপত্তি নেই। না, নেই। বেশ, যদি তোমার আমার কথা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে তুমি নিজেই আরশাদকে গিয়ে জিজ্ঞেস করে দেখো যে ও তোমার অতীতটা জেনেও এই বিয়ে করতে রাজি কিনা। ধৃতি কিছু সময় ভেবে নিয়ে দেখল এমনটা করাই ঠিক হবে। যদি ধৃতি এই বিষয়টা নিয়ে একটু খোঁজ লাগে তাহলে আসল সত্য সামনে আসবে। তখন তার মনের মধ্যে চলা লড়াইটাও থেমে যাবে। এজন্য ধৃতি আর সময় নষ্ট না করে দ্রুত হেঁটে আরশাদের রুমের বাইরে আসে। আরশাদ রুমের বাইরে দাঁড়িয়েছিল। ধৃতি এসেই আরশাদকে জিজ্ঞেস করে, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো। আপনি কি আমার অতীতের সমস্ত কিছু জেনে সজ্ঞানে আমাকে বিয়েটা করতে চান? আরশাদ ধীরে ধীরে ধৃতির একদম কাছে চলে আসে। ধৃতির কাঁধে হাত রেখে বলে, তোমার অতীতে কি হয়েছে না হয়েছে সেটাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে শুধু এখনকার তুমিটাই সত্যি। আরশাদের এহেন কথায় ধৃতি চূড়ান্ত পর্যায়ের অবাকর সাথে আবেগে আপ্লুত হয়ে পড়ে। উচ্ছ্বসিত নয়নে বলে, এতটা সুন্দরও হওয়ার ছিল আমার ভাগ্যটা। আরশাদ গম্ভীর খলস পাল্টে বেশ সুন্দর একটা হাসি উপহার দিয়ে ধৃতির চোখের জল মুছিয়ে দিয়ে বলে, তোমার চোখে এই জল আর আমি দেখতে চাই না। এটা তোমার চোখে শোভা পায় না। তুমি কি একটু হেসে দেখাবে আমায়? ধৃতি হাসে, বেশ তৃপ্তিদায়ক হাসি। আরশাদ সেই হাসি দেখে বলে, সাচ আ বিউটিফুল স্মাইল। বলে সেই ধৃতিকে নিজের অনেক কাছে টেনে নেয় এবং বলে, তোমার আর আমাকে বিয়ে করার কোনো আপত্তি নেই, তাই তো? ধৃতি দুদিকে মাথা দুলিয়ে নাবোধক ইশারা করে, যার অর্থ তার আর এই বিয়েতে কোনো আপত্তি নেই। আরশাদ যেন এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। ধৃতিকে শক্তভাবে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ তোমায়, অবশেষে তোমার মনের বরফ করলো। ধৃতি বলে, আপনি যে আমার অতীতের ভয়াবহ সত্যটা জেনেও আমাকে আপন করে নিচ্ছেন, এটাই আমার কাছে অনেক। দূর থেকে এই দৃশ্য দেখে মালিনী পাটোয়ারি ভীষণ খুশি হয়ে যান। বলেন, যাক, আমার বলার অর্ধ সত্য এদের দুজনকে তো অন্তত মিলিয়ে দিল। আর অন্যদিকে গুলশানারা বেগম দূর থেকে এই দৃশ্য দেখে ভীষণ রেগে বলেন, আমি বেঁচে থাকতে কিছুতেই কোনো ক্লাসলেস মেয়েকে এই বাড়িতে বউ হতে দেব না। এর আগে তো এই মধ্যবিত্ত পরিবারের মেয়ে নয়নাকে নিজের বাড়ির বউ হতে দেয়নি, সেখানে এই চালচুলোহীন মেয়ে হতে দেব? কিছুতেই না। আর এজন্য আমার যা যা করতে হয় তাই করবো। প্রয়োজনে শত্রুর সাথে হাত মেলাবো, তাও আমি এই বিয়েটা হতে দেব না। পাটোয়ারি বাড়ির অভিজাত্য আমি রক্ষা করবই। আরহাম নিজের আলিশান বাড়ির মধ্যে জিমে ব্যায়াম করতে ব্যস্ত ছিল। এমন সময় তার সেক্রেটারি তার জন্য কিছু জরুরি খবর নিয়ে আসে। আরহাম শান্ত ব্যায়াম করতে করতে বলে, কি বলবে বলো। খবর পেয়েছি আপনার সৎ ভাই আরশাদ বিয়ে করতে চলেছে, তাও তাদের বাড়ির একটা আশ্রিতা মেয়েকে। কি যে নাম? ধৃতি। নামটা শুনতেই আরহামের হাতে ডাম্বেল তুলতে ব্যর্থ ছিল, সেটা থেমে যায়। আরহাম হতবাক স্বরে বলে, কি বললে ধৃতি? আরহাম তার সেক্রেটারির মুখে ধৃতির নাম শুনে কিছুটা অবাক হয়ে চেয়ে থাকে। তারপর হঠাৎ করে তার মুখে একটা ইঙ্গিতপূর্ণ হাসি ফুটে ওঠে। আরহাম শান্ত আরামসে নিজের শারীরিক কসরত শুরু করতে করতে বলে, আরহাম নিজের সেক্রেটারিকে নির্দেশ দেয়, মিস্টার আশরাফ পাটোয়ারিকে ডাকো। ওনাকে বলো ওনার সাথে আমার অনেক বেশি জরুরি কিছু কথা আছে, উনি যেন সেখানে চলে আসেন। আপনি আমাকে যা বলেছেন তা আমি ওনাকে তাই বলবো। আমি তাহলে আসি। এসো। গুলশানা বেগমের মন মেজাজ সকাল থেকেই ভীষণ ভার। পুরো বাড়ি জুড়ে উৎসবের আমেজ নামলেও তার মুখে যেন আমাবস্যার চাঁদ জেগে বসেছে। মালিনী পাটোয়ারি, যিনি চারিদিকে তদারকি করছিলেন, তিনি নিজের শাশুড়ির এই ঝিমানো অবস্থা দেখে কিছুটা হোঁচট খান। যদিও তিনি পরে আগেই বুঝতে পারছিলেন যে গুলশানা বেগম এই বিয়েটাকে এত সহজে মেনে নিতে পারবে না। তবে এখন তিনি যেভাবে নিস্তেজ হয়ে বসে আছেন এতটাও মালিনী পাটোয়ারি আশা করেনি। তাই তো এগিয়ে এসে বললেন, আপনি কি ঠিক আছেন আম্মা?
আপনাকে এমন দেখাচ্ছে কেন? গুলশানার বেগম সরু চোখে কর্কশ কণ্ঠে বলেন। আর ঠিক কথা, আমাদের বংশমর্যাদা অভিজাত দাগ লাগতে চাইলে আর আমি ঠিক থাকার কথা বলছো? মালিনী পাটোয়ারি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। বিষয়টা এভাবে দেখছেন কেন আম্মা? একটু স্বাভাবিকভাবেও তো নিতে পারেন। ফুল অনেক ভালো একটা মেয়ে, ওর সাথে আরশাদ অনেক বেশিই ভালো থাকবে। গুলশানার বেগম ক্রোধিত স্বরে বলেন। কিন্তু আমি ভালো থাকতে পারছি না, এই বিয়েটা আমার মুখে জুতো মারার সমান। এবার মালিনী পাটারও খানিকটা রেগে গিয়ে বলেন। আপনি এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন আম্মা। এই ধরনের চিন্তা ভাবা একদমই ঠিক নয়। এর আগেও আপনি নয়নার সাথে এমন করেছিলেন, যার ফলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে গেছে। আমি আপনার কাছে অনুরোধ করব, অন্তত ফুলের সাথে এমন কিছু করে একই অন্যায়ের পুনরাবৃত্তি না করার। গুলশানারা বেগম অটল স্বরে বলেন। যদি আমার বংশমর্যাদা রক্ষার জন্য আমাকে আরো একবার এই ধরনের অন্যায় করতে হয়, তবে আমি হাসতে হাসতে এমন অন্যায় করতে রাজি আছি। তবুও আমার বংশমর্যাদা কোনো আঘাত লাগতে দেব না। আম্মা! গুলশানার বেগম দম্ভের সাথে স্থান ত্যাগ করেন। তিনি চলে যাবার পর মালিনী পাটোয়ারি হতাশ হয়ে পড়ে। তার মনে নানা শঙ্কা মাথা চার দিয়ে ওঠে। তিনি মনে মনে ভাবেন, আমি কি ফুলের অতীতের সত্যটা সবার থেকে লুকিয়ে কোনো ভুল করলাম? আম্মা তো এমনিতেই এত রেগে আছেন, এখন যদি আবার উনি সত্যটা জানতে পারেন তাহলে তো উনি। মালিনী পাটোয়ারি আর কিছু ভাবতে পারে না। তবে তার কাছে এটুকু নিশ্চিত হয়ে যায় যে এখন যাই কিছুই ঘটে যাক না কেন, সেটা দিতির জন্য ভালো কিছু বয়ে আনবে না। এদিকে দিতি অসহায় হয়ে দাঁড়িয়েছিল বেলকনি ঘেঁষে। হঠাৎ নিজের পেছনে কারোর একটা অস্তিত্ব টের পেয়ে সে পেছনে ঘুরে তাকায়। আর এতে করে সে যা দেখে তাতে কিছুটা তব্দ খেয়ে যায়, কারণ আরশাদ পকেটে হাত দিয়ে তার দিকে তাকিয়েছিল। দিতি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে। ও আপনি? দিতির এই কথাই আরশাদ খানিক হেসে বলে। আমি ছাড়া আর কে আসবে? দিতি সামান্য হাসে, অতঃপর আবার পেছন ফিরে আকাশের পানে তাকায়। আরশাদ দিতিকে জিজ্ঞেস করে, কে দেখছো? ওই অসীম আকাশটাকে দেখছি আর ভাবছি এই বিশ্বটা কত সুন্দর করেই না সৃষ্টি করেছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে এই পৃথিবীতে এত নিকৃষ্ট রকমের মানুষ কেন সৃষ্টি করেছেন উনি, যারা অন্য মানুষের জীবনটা নষ্ট করে দেয়? দিতির এহেন কথাই আরশাদ খানিকটা হেসে বলে। এটাই যে পৃথিবী চিরসত্য। পৃথিবীর একদিকে যখন আলোকময়, অন্যদিকে তখন আঁধার। এই আলো অন্ধকারের সমীকরণেই যে গড়ে উঠেছে এই পৃথিবী। আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, আমার জীবন কি কখনো আলোময় হবে, নাকি আমার অতীতের কালো অন্ধকার সেই আলোকে গ্রাস করবে? আরশাদ দিতিকে নিজের খানিকটা কাছে টেনে নিয়ে দিতির কাঁধে হাত রাখে, অতঃপর বলে, আমি আছি তো তোমার জীবনের কালো অন্ধকার অধ্যায় মুছে দিয়ে আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। দিতি পরম আবেশে আরশাদের দিকে তাকায়। দুজনের দূরত্ব অনেকটাই ঘুচে গিয়েছিল, আর একটু ঘুচাতে যাবে তার পূর্বে হঠাৎ করে দিতির মাথা চক্কু দিয়ে ওঠে। ধৃতি অজ্ঞান হয়ে যেতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে দিতিকে আগলে নেয় আরশাদ। দিতির এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে বলে, ধৃতি কি হয়েছে তোমার ধৃতি? তুমি কি অসুস্থ? বলে, আমি ঠিক জানি না, হঠাৎ করে মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো। আরশাদ আচমকা একটা অদ্ভুত কাজ করে বসলো। ধৃতিকে কোলে তুলে নিল, এরপর তাকে কোলে নিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে বলল, ইউ নিড রেস্ট। বলে কিছু সময় এসে আরশাদ ধৃতিকে তার রুমে শুয়ে দিল। ধৃতি সেখানে শুয়েছিল কিছু সময় ধরে। আরশাদ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে চলে এলো। বাইরে আসতেই মালিনী পাটোয়ারির মুখোমুখি হলো। মালিনী পাটোয়ারি আরশাদকে দেখে দ্বন্দ্বে পড়ে গেলেন। আরশাদ মালিনী পাটোয়ারিকে জিজ্ঞেস করলো, বিয়ের আয়োজন শুরু করে দিয়েছো আম্মু? হুম। আমি আর বেশি দেরি করতে চাই না, কালকেই বিয়েটা সেরে নিতে চাই। আমার কেন জানি মনে হচ্ছে আমার শত্রুতা উত পেতে আসে আমার ক্ষতি করার জন্য। তাদের হাত থেকে আমায় নিজেকে আর ধৃতিকে রক্ষা করতে হবে। মালিনী পাটোয়ারির মনে হঠাৎ কিছু প্রশ্ন জাগে, তাই তিনি আরশাদকে জিজ্ঞেস করে বসেন, আমাকে কিছু সত্যি কথা বলবে? বলো। তুমি ধৃতিকে বিয়েটা কেন করতে চাইছো?
ওর প্রতি তো তোমার কখনো তেমন অনুভূতি লক্ষ্য করছি। হঠাৎ করেই অপরিচিত একটা মেয়েকে বাড়িতে নিয়ে এলে, আর এখন তাকে। আম্মু, তুমি এই কথা বলছো, তোমার থেকে অন্তত এটা আশা করিনি। দাদি বললেও তাও মানা যেত। আমার কথা এভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, সত্যটা বলো। সত্যিটা হলো এটাই যে আমি ধৃতিকে পছন্দ করি, আর এজন্যই আমি চাই ধৃতিকে বিয়ে করে ওকে নিজের স্ত্রী স্বীকৃতি দিতে। ওকে আমি সমাজে একটা সম্মান দিতে চাই, কারণ ওকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছিলাম। ওর নিষ্পাপ মুখ আমায় আকর্ষণ করেছিল। তাহলে প্রথমে আনিকাকে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন? কারণ তখন আমি নিজের ফিলিংস নিয়ে নিশ্চিত ছিলাম না, কিন্তু এখন আমি শতভাগ নিশ্চিত যে আমি ধৃতিকে ভালোবাসি। মালিনী পাটোয়ারি আরশাদের এমন সরল স্বীকারোক্তি দেখে ভাবেন আরশাদের কাছ থেকে কোনো কিছু লুকানো ঠিক হবে না। তাই সে ঠিক করে আরশাদকে সব জানিয়ে দেবে ধৃতির অতীতের ব্যাপারে, যাতে করে গুলশানার বেগম পরে এ নিয়ে আর নতুন কোনো সমস্যা করতে না পারে। এজন্য মালিনী পাটোয়ারি বলতে উদ্যত হন, তোমাকে আমার কিছু বলার আছে ধৃতি। অতীত। মালিনী পাটোয়ারি নিজের বলা কথা শেষ করতেই পারে না, তার আগেই ধৃতির রুমের ভেতর থেকে একটা শব্দ ভেসে আসে, যার ফলে আরশাদ ও মালিনী পাটোয়ারি দুজনেই উদ্বিগ্ন হয়ে রুমে প্রবেশ করে। আর প্রবেশ করতেই দেখতে পাই দ্রুতি অজ্ঞান হয়ে পড়ে আছে। দ্রুতির জ্ঞান ফিরতে সে নিজের সামনে চিন্তাগ্রস্ত আরশাদকে দেখতে পায়। আরশাদ ধৃতির জ্ঞান ফিরতে দেখি স্বস্তি পেয়ে বলে ওঠে, তুমি ঠিক আছো তো? জ্ঞান হারালে কিভাবে? হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে উঠলো, আর তারপর মালিনী পাটোয়ারি আরশাদের উদ্দেশ্যে বলেন, আমার মনে হয় ধৃতিকে এখন বিশ্রাম নিতে দেওয়াই উচিত। আমাদের এখন ওকে একা থাকতে দেয়া উচিত। তুমি ঠিক বলেছ আম্মু। ধৃতি, তুমি বিশ্রাম নাও, আমরা যাচ্ছি। বলে আরশাদ রুম থেকে বেরিয়ে যায়। আরশাদ চলে যেতে মালিনী পাটোয়ারি ধৃতিকে বলেন, তোমার হঠাৎ করে কি হলো ধৃতি? ডাক্তার দেখিয়েছো? না, দেখানো হয়নি, কিন্তু হঠাৎ এই কথা বলছেন কেন? আমার কেন জানি মনে হচ্ছে। কি মনে হচ্ছে আপনার? আচ্ছা, তোমার কি শুধু মাথা ব্যথাই করছে নাকি আরো অন্য কোনো সমস্যা? একটু বমি বমি ভাবও আছে, মনে হয় বদহজম হয়েছে। এটা কি বলছো তুমি? এটা তুমি আমায় আগে বলবে না? ধৃতি এবার বুঝতে পারে মালিনী পাটোয়ারি কি বোঝাতে চাইছে। তার মনেও এই দ্বন্দ্ব কাজ করছিল। ধৃতি নিজে এই অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কেঁদে দেয়, নিজের পেটে হাত রেখে বলে, এটা হতে পারে না। মালিনী পাটোয়ারি বলেন, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাতে যেতে হবে। তবে তুমি কোনো চিন্তা করো না, যদি এমন কোনো অঘটন ঘটেও যায় তবে সেটা ঠিক করার উপায়ও আছে। এমন একটা অভিশাপকে তুমি কেন বয়ে নিয়ে বেড়াবে? যদি প্রয়োজন হয় তো এই পাপকে মুছে দেবে। ধৃতির চোখে জল বাদ মানছিল না। সেই ভয়াবহ আধার রাতের স্মৃতি প্রকট হচ্ছিল তার মনে। ধৃতি শুধু মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিল যেন এমন কিছু না হয়, তাকে যেন নতুন করে কোনো অভিশাপের মুখোমুখি হতে না হয়, যাতে করে সে যেই সুখী জীবনযাপন করার কথা ভাবছে তা ব্যাহত হয়। আরাম, শান্ত এবং আশা পাটোয়ারি মুখোমুখি বসেছিল, তবে তারা আজ এখানে একা নেই। তাদের মাঝে এক নতুন ব্যক্তিও এসেছে, যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তাদের দুজনের সাথে হাত মিলিয়েছেন। তিনি আর কেউ নয়, গুলশানার বেগম। লাঠি হাতে নিয়ে বসে আছেন তাদের দুজনের সাথে। আশা পাটোয়ারি তাচ্ছিল্য হেসে নিজের মায়ের উদ্দেশ্যে বললেন, অবশেষে আপনি বুঝতেই পারলে আম্মা, নিজের ছেলে থেকে নাতি কখনো আপন হয় না। আমাকে তো সেদিন নিজের নাতির কোথায় বাড়ি থেকে বের করে দিলে, তো আজ আপনার সেদিন আদরে নাতি কি করলো? আপনার কোথায় কোনো তোয়াক্কা না করে একটা রাস্তার মেয়েকে বিয়ে করতে চলেছে? গুলশানার বেগম বলেন, আমি এত কিছু বুঝি না, আমার কথা একটাই, আমি কিছুতেই নিজের বংশমর্যাদা নষ্ট হতে দেব না। ওই রাস্তার মেয়েকে নিজের বাড়ির বউ হতে দেব না। তার জন্য যা করা লাগবে আমি তাই করব। তাই আজ আমি তোমাদের সাথে হাত মেলাতে এসেছি। আরাম শান্ত কিছুটা গাম্ভীর্য নিয়ে আরহামের বসে বলেন, কিন্তু আপনার সাথে হাত মিলিয়ে আমাদের কি লাভ?
গুলশানার বেগম বলেন। জানি তোমাদের উদ্দেশ্য কি, পাটোয়ারির ব্যবসা অংশদার চাও তো তোমরা। আমি কথা দিচ্ছি, যদি তোমরা আমার সাথে হাত মেলাও তাহলে তোমাদের দুজনকে আমি পাটোয়ারি এন্টারপ্রাইজের অংশদারি বানিয়ে দেব, কিন্তু তোমরা যে করে হোক এই বিয়েটা আটকাও। আরাম শান্ত বলে। ডিলটা বেশ সাধারণ হয়ে গেল। আপনার মুখের কথায় আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? গুলশানার বেগম দাম্ভিক স্বরে বলেন। আমি গুলশিনারা বেগম, আমার মুখের কথার কোনো খেলাফ হয় না। বিশ্বাস না হলে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো। আশরাফ পাটোয়ারি বলে ওঠেন। তুমি নিশ্চয়ই থাকতে পারো, আরহাম আম্মা কখনো ওনার দেয়া কথার বরখেলাপ করবে না। উনি যখন বলেছেন উনি আমাদের পাটোরিয়া এন্টারপ্রাইজের অংশদার বানাবেন, তখন উনি ওনার কথা নিশ্চয়ই রাখবেন। আরহাম বলে। তা বেশ, তবে আমার আরও একটা শর্ত আছে। গুলশানার বেগম অধৈর্য হয়ে বলেন। শর্ত? আমাকে আপনার পাটোয়ারি বাড়িতে ঠাঁই দিতে হবে এবং সমাজের সবার সামনে আমাকে আরশাদের মতে নিজের বড় নাতির সম্মান দিতে হবে। গুলশানার বেগম রেগে বলেন। এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ভেবে দেখুন, আমার পরিচয় কিন্তু এমনিতেই সবাই জেনে গেছে, তাই আমাকে মেনে নিলে বা বাড়িতে ঠাঁই দিলেও আপনার নতুন করে কোনো সমস্যা হবার কথা না। কিন্তু যদি আপনাকে ওই ধৃতি না কি যেন নাম, হোয়াটএভার, ওকে বাড়ির বউয়ের সম্মান দিতে হয়, তাহলে কিন্তু আপনার সম্মান প্রতিপত্তি আবার বিপদে পড়বে। গুলশানার বেগম ভাবনে পড়ে যান। আশরাফ পাটোয়ারি বলেন। আরাম কিন্তু ঠিকই বলেছে আম্মা, আপনি একটু ভেবে দেখুন, ওর প্রস্তাবে কিন্তু আপনার কোনো ক্ষতি নেই। গুলশানার বেগম বলেন। বেশ, আমি তোমাদের সব শর্ত রাজি। আশরাফ পাটোয়ারি বলেন। আমাকেও কিন্তু বাড়িতে ফেরোতে হবে। সব হবে, তোমরা শুধু এই বিয়েটা আটকাও। আরাম শান্ত হেসে বলে। বেশ, আপনার কাজ হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। আগে আপনি শুধু আমাকে কিছুটা তথ্য দিয়ে সাহায্য করুন। পাটোয়ারি বাড়িতে বর্তমানে কি চলছে? গুলশানার বেগম হু হতাশ করে বলেন। ন্যাকামি চল